আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাডমিশন অফ পার্টনার, অর্থাৎ নতুন অংশীদারের প্রবেশ। কোনো পুরনো অংশীদারি প্রতিষ্ঠানে পুরনো অংশীদাররা যদি কোনো নতুন অংশীদারকে গ্রহণ করে তাকে অ্যাডমিশন অফ পার্টনার বলে। ধরা যাক এ এবং বি দুজন পুরনো অংশীদার, সি কে তারা গ্রহণ করলো। সি হচ্ছে নতুন অংশীদার। তাহলে সি নতুন অংশীদার, এ ও বি অংশীদারি প্রতিষ্ঠানে সি জয়েন করলো। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাডমিশন অফ পার্টনার। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে 1932 সালের পার্টনারশিপ অ্যাক্টে সেকশন 31-এ বলা আছে যে পুরনো অংশীদারের সর্বসম্মতিক্রমেই অ্যাডমিশন অফ পার্টনার সম্ভব। এখন আমাদের গুরুত্বপূর্ণ যেটা বক্তব্য সেটা অ্যাডমিশনের রিজনসটা কি, কেন অ্যাডমিশন করানো হয়। প্রথমত, অংশীদারি প্রতিষ্ঠানের ক্যাপিটাল রিকোয়ারমেন্টস, ক্যাপিটাল নিডস অর্থাৎ মূলধনের প্রয়োজনে পুরনো অংশীদাররা নতুন অংশীদারকে গ্রহণ করতে পারে। এছাড়া নাম্বার 2, এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট। পুরনো অংশীদারি প্রতিষ্ঠান তাদের পরিচালক মণ্ডলীতে যদি নতুন কোন অংশীদারকে গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সুব্যবস্থাপনা এবং এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট সম্ভব হতে পারে। নাম্বার 3, কোন অংশীদারি প্রতিষ্ঠানের সম্প্রসারণ এবং উন্নয়ন, তার জন্য অ্যাডমিশন অফ পার্টনার হয়ে থাকে। নাম্বার 4, অংশীদারি প্রতিষ্ঠানের অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, সেই ক্রিটিক্যাল সিচুয়েশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনো নতুন অংশীদার যাকে নেওয়া হয় সে তার সুচিন্তিত সুপরামর্শ দিয়ে অংশীদারি প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে পারে, যার ফলে বিভিন্ন কারণে অ্যাডমিশন অফ পার্টনার ঘটে থাকে। এখন প্রশ্ন হলো, এই যে ব্যবসা প্রতিষ্ঠানে পুরনো অংশীদারির ব্যবসা প্রতিষ্ঠানে নতুন অংশীদার সি এর আগমন ঘটলো, এর ফলে আমাদের অ্যাকাউন্টিং কি চেঞ্জ হলো? আমাদের তো মেন বিষয় হচ্ছে অ্যাকাউন্টস। নতুন অংশীদারের আগমনের ফলে অ্যাকাউন্টিং এফেক্টসটা কি হলো? এখন আমরা দেখি অ্যাকাউন্টিং এফেক্টসটা কি হয়। নতুন অংশীদার পুরনো অংশীদারি প্রতিষ্ঠানে আসার সময় সে ক্যাপিটাল নিয়ে আসবে। পর্যাপ্ত পরিমাণ মূলধন না নিয়ে এলে সে ব্যবসায় অংশগ্রহণ করতে পারবে না। নাম্বার 2, পুরনো অংশীদাররা বহু বছর ধরে একটা সুনাম তৈরি করে। সেই সুনাম তৈরি করার জন্য নতুন অংশীদারকে সুনামের জন্য প্রিমিয়াম বা সুনামের জন্য চাঁদা দিতে হবে, সেটাকে বলে প্রিমিয়াম ফর গুডউইল। নতুন অংশীদার আগমনের ফলে 3 নম্বর যে ঘটনা ঘটে, সম্পত্তির দাম বৃদ্ধি পায় বা সম্পত্তির দাম কমে, অর্থাৎ রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস হয়। অ্যাট দ্য সেম টাইম নতুন অংশীদার আগমনের ফলে কোনো লায়াবিলিটিস বাড়তে পারে, আবার কোনো লায়াবিলিটিস কমতে পারে। নেক্সট, নতুন অংশীদারের আগমনের ফলে সে যে গুডউইলের জন্য প্রিমিয়াম নিয়ে আসে তার অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। নেক্সট, নতুন অংশীদারের আগমনের ফলে নতুন অংশীদার একটা ক্যাপিটাল নিয়ে আসে। পুরনো অংশীদারদের ক্যাপিটাল আগে থাকতেই থাকে। নতুন অংশীদারের আগমনের ফলে সম্পত্তি এবং দেনার রিভ্যালুয়েশন হয়। রিভ্যালুয়েশনের ফলে একটা লাভ তৈরি হয়। সেই লাভ এবং অন্যান্য নানা রকম অ্যাডজাস্টমেন্টের পর নতুন অংশীদারের ক্যাপিটাল আনার সাথে সাথে পুরনো অংশীদারের ক্যাপিটালের হ্রাস বৃদ্ধি ঘটে। তো সেগুলোর আমাদের অ্যাকাউন্টস রাখতে হয়। তার জন্য আমরা অংশীদারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসটাকে রাখি। এখন প্রশ্ন হলো, হাউ টু কিপ অ্যাকাউন্টস? আমরা ঠিক কিভাবে অ্যাকাউন্টসটাকে অংশীদারি প্রতিষ্ঠানে রাখবো? অংশীদারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসের প্রথম স্টেপটা কি? অংশীদারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসের ফার্স্ট স্টেপ হলো জার্নাল এন্ট্রিজ। সেকেন্ড স্টেপ হলো
এই যে নতুন অংশীদার আসার ফলে সম্পত্তি এবং দায়ের হ্রাস বৃদ্ধি ঘটলো, কোনোটার মূল্য বাড়লো, কোনো সম্পত্তির মূল্য কমলো বা বাড়লো, কোনো দেনা বা লায়াবিলিটি বাড়লো বা কমলো, এগুলো হয়। কোনো আনরেকর্ডেড অ্যাসেটস থাকতে পারে, কোনো আনরেকর্ডেড লায়াবিলিটি থাকতে পারে। যাই হোক, এগুলোর সবকিছু মিলিয়ে একটা প্রফিট তৈরি হতে পারে। তো এর জন্য আমরা দ্বিতীয়ত একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস তৈরি করব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস তৈরি করে আমরা কি পাবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস তৈরি করে আমরা রিভ্যালুয়েশন জনিত কোনো লাভ বা লোকসান বের করতে পারবো। নেক্সট, আমাদের একটা ক্যাপিটাল অ্যাকাউন্টস তৈরি করতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্টস তৈরি করলে আমরা কি পাবো? নতুন অংশীদারের আগমনের ফলে পুরনো অংশীদারের ক্যাপিটাল কিভাবে বাড়লো, কতটা বাড়লো, তার লেটেস্ট ক্যাপিটাল কি দাঁড়ালো এবং ক্লোজিং ক্যাপিটাল কি দাঁড়ালো, সেই ক্লোজিং ক্যাপিটালটা আমরা বের করতে পারবো। নেক্সট, আমাদের নতুন অংশীদারের আগমনের ফলে অ্যাসেটস এবং লায়াবিলিটি বাড়ে, আনরেকর্ডেড অ্যাসেটস তৈরি হয়, আনরেকর্ডেড লায়াবিলিটি তৈরি হয়, যার ফলে একটা নতুন করে ব্যালেন্স শিট আমাদের বানাতে হবে, অর্থাৎ একটা নিউ ব্যালেন্স শিট আমাদের তৈরি করতে হবে, যে ব্যালেন্স শিট নতুন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে শো করবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জার্নাল এন্ট্রিগুলো কিভাবে করা যায়, জার্নাল কিভাবে করতে হয়, সেই জার্নালগুলো আমরা দেখব। এখন আমরা দেখি কিভাবে জার্নাল করব। তার আগে একটা কথা আমি বলি যে অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রে নতুন অংশীদার যে গুডউইলের জন্য চাঁদা নিয়ে আসে, সেই গুডউইলের জন্য যে চাঁদাটা নিয়ে এলো, সেই চাঁদাটা পুরনো অংশীদাররা ভাগ করে নেয়। পুরনো অংশীদাররা সেই চাঁদা ভাগ করে নেওয়ার কৌশল হলো যে তারা স্যাক্রিফাইস রেশিওতে এই গুডউইলের প্রিমিয়ামটাকে, ক্যাশ যেটা আনলো সেটাকে সে ভাগ করে নেবে তারা। কিন্তু কেন স্যাক্রিফাইসিং রেশিও? কেন স্যাক্রিফাইসিং রেশিও? এটা এর আগে আমি হালকাভাবে বলেছিলাম, আজকে আবার নতুন করে বলছি, যেহেতু অ্যাডমিশনের জন্য স্যাক্রিফাইস রেশিও বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাডমিশনের অঙ্ক করতে গেলে একদম প্রায়শই খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের স্যাক্রিফাইসিং রেশিওটা বের করে নিতে হয়। তাই স্যাক্রিফাইস কেন, এটা আমি আগে ব্যাখ্যা করি। স্যাক্রিফাইস করার কারণ হচ্ছে আমরা দেখি যে কোনো নতুন অংশীদার যখন আগমন ঘটে, তখন পুরনো অংশীদারি প্রতিষ্ঠানের যে টোটাল শেয়ার, সেটা তো এক অংশ আমরা প্রত্যেকে জানি। এবার নতুন অংশীদারের আগমনের ফলে পুরনো অংশীদার, ধরা যাক এ এবং বি, নতুন অংশীদারকে তাদের শেয়ারটা ত্যাগ করে। ধরা যাক নতুন অংশীদার 1/5 শেয়ার নিল, তাহলে 1/5 শেয়ার যদি নতুন অংশীদার নেয়, সেই 1/5 অংশ কারা ছাড়বে? পুরনো অংশীদার এ এবং বি সেই শেয়ারটা ছাড়বে, এবং এ এবং বি কতটা শেয়ার ছাড়বে সেটাই স্যাক্রিফাইসিং রেশিও। এবং এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো নতুন পার্টনার সি যে প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসবে, ইন ক্যাশে নিয়ে আসবে, সেই ক্যাশ টাকাটা এই স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী ওল্ড পার্টনাররা ভাগ করে নেবে। এবার আমরা দেখি কিভাবে আমরা জার্নাল এন্ট্রিগুলো শো করব। জার্নাল এন্ট্রি করবার পর আমরা আগেই বলেছি একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস তৈরি করতে হবে লাভ ক্ষতি বের করবার জন্য। তারপর আমাদের একটা ক্যাপিটাল অ্যাকাউন্টস তৈরি করতে হবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আমরা পাবো পার্টনারদের লেটেস্ট ক্যাপিটাল পজিশন। আর একটা নিউ ব্যালেন্স শিট তৈরি করতে হবে, তাতে সমস্ত অ্যাসেটস এবং লায়াবিলিটিস এর দাম হ্রাস বৃদ্ধির ফলে ব্যবসা প্রতিষ্ঠানের লেটেস্ট আর্থিক প্রতিষ্ঠান কি দাঁড়ালো তা আমরা জানবো। এখন আমরা দেখি কিভাবে আমরা জার্নাল এন্ট্রিগুলো করতে পারি। বোর্ডের দিকে একটু তাকাও। প্রথমে জার্নাল ক্যাপিটাল ব্রট ইন বাই নিউ পার্টনার সি বাই ক্যাশ। যদি নিউ পার্টনার ক্যাপিটাল নিয়ে আসে ক্যাশে, ক্যাশ টাকা নিয়ে আসে, নগদ টাকা, তাহলে আমরা কি করব? ক্যাশ স্ল্যাশ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল। নতুন অংশীদার অনেক সময় ক্যাশ টাকা আনার সাথে সাথে
কোনো অ্যাসেটস আনতে পারে, আদার্স অ্যাসেটস আনতে পারে। যদি আদার অ্যাসেটস আনে তাহলে জার্নাল এন্ট্রি হবে আদার অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল। যে অ্যাসেটটা নিয়ে এলো সেই আদার্স অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল। এক্ষেত্রে মনে রাখা দরকার, ধরা যাক আনার কথা 1 লাখ টাকা আনার কথা ক্যাপিটাল হিসেবে, সে যদি আদার অ্যাসেটস নিয়ে আসে 50,000 টাকা, তাহলে ক্যাশ নিয়ে আসবে 50,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আদার অ্যাসেটস 1 লাখ টাকার মধ্যে আদার অ্যাসেটস যদি 50,000 টাকা নিয়ে আসে, তাহলে অবভিয়াসলি 50,000 টাকা ক্যাশ নিয়ে আসবে। সেক্ষেত্রে আদার অ্যাসেটস আনার জার্নাল এন্ট্রি হলো আদার অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেন মনে করা যাক যে পুরনো অংশীদারের ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাসেটস দিকে গুডউইল আছে, অর্থাৎ অ্যাসেট দিকে গুডউইল অ্যাপিয়ার করছে। তাহলে আমাদের সেক্ষেত্রেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী সেই গুডউইলটাকে আমাদের রাইট অফ করতে হয়। সেই রাইট অফ এর এন্ট্রি হলো এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। এটা হচ্ছে গুডউইলের রাইট অফ এর জার্নাল এন্ট্রি। গুডউইল ছাড়াও যদি ব্যালেন্স শিটের অ্যাসেটসে প্রফিট অ্যান্ড লস থাকে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স থাকে, সেইটাকে ঠিক একইভাবে আমাদের রাইট অফ করতে হবে। নেক্সট, প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই সি ইন ক্যাশ, ক্যাশে যদি নিয়ে আসে গুডউইলের চাঁদা, তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমি আগেই বলেছি এই গুডউইলের জন্য চাঁদা আনলে আমরা স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী এটাকে ভাগ করে দেব। ওল্ড পার্টনাররা সেটা স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী ভাগ করে নেবে। এ এবং বি স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী ওই সি এর আনা প্রিমিয়াম ফর গুডউইলটা ভাগ করে নেবে। নেক্সট, প্রিমিয়াম ফর গুডউইল উইথড্রন বাই ওল্ড পার্টনার। প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এলো, সি নিয়ে এসছে প্রিমিয়াম ফর গুডউইল, এবং সি এর প্রিমিয়াম ফর গুডউইল যেটা নিয়ে এলো সেইটা যদি এ আর বি উইথড্রন করে অর্থাৎ তুলে নেয়, তাহলে তার জার্নাল এন্ট্রি কি হবে? আমরা দেখি প্রিমিয়াম ফর গুডউইল উইথড্রন বাই ওল্ড পার্টনার এ এন্ড বি, তাহলে কি হচ্ছে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। অর্থাৎ জাস্ট রিভার্স এন্ট্রি। যখন গুডউইলের চাঁদা আনলো তখন যা এন্ট্রি হলো ঠিক তুলে নিলে ঠিক রিভার্স এন্ট্রি হলো, আমরা রিভার্স এন্ট্রি করলাম। নেক্সট, if C is unable to bring premium in cash, C যদি প্রিমিয়ামটা গুডউইলের প্রিমিয়াম ক্যাশে না আনতে পারে, সে যদি আনতে অসমর্থ হয়, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি আমরা দেখি। তাহলে সিস ক্যাপিটাল অ্যাকাউন্টটা ডেবিট হবে টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল। সি যদি গুডউইলের টাকা আনতে অসমর্থ হয়, তাহলে সিস ক্যাপিটাল অ্যাকাউন্টটা ডেবিট হবে। এট দ্য সেম টাইম পুরনো অংশীদার অর্থাৎ এস ক্যাপিটাল এবং বিস ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্রেডিট হবে ইন স্যাক্রিফাইসিং রেশিও। নেক্সট, if C is unable to bring premium for goodwill in cash and a loan account is opened, ধরা যাক সি প্রিমিয়াম ফর গুডউইল ক্যাশে আনতে পারেনি, তখন এটা হতে পারে যে একটা সি এর লোন অ্যাকাউন্ট খোলা হতে পারে। সেক্ষেত্রে তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি হবে দেখা যাক। সেক্ষেত্রে লোন টু সি অ্যাকাউন্ট ডেবিট, লোন টু সি অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল, লোন টু সি অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল ইন স্যাক্রিফাইসিং রেশিও। নেক্সট, ফর ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেট, আমি আগেই বলেছি নতুন অংশীদারের আগমনের ফলে সম্পত্তির দাম বাড়তে পারে, এট দ্য সেম টাইম সম্পত্তির দাম কমতে পারে। যদি সম্পত্তির দাম বাড়ে, ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেটস, যদি সম্পত্তির দাম বাড়ে, তাহলে তার যে জার্নাল এন্ট্রি হবে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট অর্থাৎ অ্যাসেটস বাড়ছে, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। যদি সম্পত্তির দাম কমে যায়, ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেটস, তাহলে তার জার্নাল এন্ট্রি হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট
টু অ্যাসেটস অ্যাকাউন্ট। সম্পত্তির দাম কমে গেল মানে সম্পত্তি ক্রেডিট হবে, আর এই সম্পত্তির দাম বাড়া বা কমা সব রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে হবে। তবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের পরিবর্তে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টও খোলা যায়। নেক্সট, ফর ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ লায়াবিলিটিস, যদি লায়াবিলিটির দাম বেড়ে যায়, অর্থাৎ লায়াবিলিটির দাম যদি আমাদের বেড়ে যায়, তখন আমরা কি করব? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটিস হবে, লায়াবিলিটি বেড়ে গেল। নেক্সট, ফর ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ লায়াবিলিটিস, লায়াবিলিটি যদি কমে যায়, লায়াবিলিটি কমে গেলে কি হবে? লায়াবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট হবে, লায়াবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, লায়াবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। নেক্সট, ফর আনরেকর্ডেড অ্যাসেটস, অনেক সময় অনেক অ্যাসেটস থাকে যেগুলো রেকর্ড করা হয়নি, এই মুহূর্তে এখন অ্যাডমিশনের সিচুয়েশনে বা রিটায়ারমেন্টের ক্ষেত্রেও দেখবে, রিটায়ারমেন্টের সিচুয়েশনে সেই অ্যাসেটস গুলোকে রেকর্ড করতে হতে পারে। তখন আনরেকর্ডেড অ্যাসেটস এর জন্য জার্নাল এন্ট্রি কি? অ্যাসেটস বাড়বে, তাহলে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন হবে, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন হবে। নেক্সট, ফর আনরেকর্ডেড লায়াবিলিটিস, এমন অনেক লায়াবিলিটি থাকে যে লায়াবিলিটি গুলোকে রেকর্ড করা হয় না, রেকর্ড করা সম্ভব হয়নি, কিন্তু এখন এই মুহূর্তে রেকর্ড করতে হবে, তখন জার্নাল এন্ট্রি হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটিস, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটিস। এইবার আমরা দেখলাম যে সম্পত্তি এবং দায়ের, সম্পত্তি এবং দায়ের দাম বৃদ্ধি পেল বা হ্রাস পেল, আনরেকর্ডেড অ্যাসেটস তৈরি হলো, আনরেকর্ডেড লায়াবিলিটি তৈরি হলো, এগুলো রেকর্ড হলো। তারপরে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস তো আমরা তৈরি করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস তৈরি করে লাভও হতে পারে, আবার লোকসানও হতে পারে। যদি প্রফিট হয়, অর্থাৎ লাভ হয়, প্রফিট অন রিভ্যালুয়েশন যদি হয়, তাহলে তার জার্নাল এন্ট্রি কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল, হোয়ার এ এন্ড বি হলো ওল্ড পার্টনার, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। একইভাবে যদি লস অন রিভ্যালুয়েশন হয়, অর্থাৎ রিভ্যালুয়েশন করে যদি লস হয়, লোকসান হয়, সেক্ষেত্রে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হবে, অর্থাৎ এস ক্যাপিটালকে ডেবিট করতে হবে, বিস ক্যাপিটালকে ডেবিট করতে হবে, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে, উচ্চ মাধ্যমিক যে স্ট্যান্ডার্ড, সেই উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে তোমাদের যে পরীক্ষার প্রশ্ন হয়, তাতে এর মধ্যে অঙ্ক আসবে বলে আমি মনে করি, এর মধ্যেই অঙ্ক আসবে, এটা স্বাভাবিক। আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের প্রোফর্মা দেখাই, একটা ইমাজিনারি ফিগার নিই, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কিভাবে তৈরি হয় তার একটা প্রোফর্মা দেখিয়ে ডেবিটে কি আসে, ক্রেডিটে কি আসতে পারে, কিভাবে লাভ বেরোয়, কিভাবে লোকসান হয়, আমরা সেইটা সামগ্রিকভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে জাস্ট একটা এক্সাম্পল নিয়ে, ইমাজিনারি ফিগার নিয়ে আমরা দেখানোর চেষ্টা করি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট, particulars, amount, particulars, amount, রুপিস। আমরা দেখি ডেবিটে কি আসে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে কি কি আসে, কেন আসে, এবং ক্রেডিটে কি কি আসে, কেন আসে, এবং কিভাবে লাভ বা ক্ষতি বেরোয়। আচ্ছা, মনে করি স্টকের দাম, মনে করি স্টক কমে গেল বা প্ল্যান্ট কমে গেল, ডেপ্রিসিয়েট হয়ে গেল,
বা স্টক কমে গেল বা ফার্নিচারের ডেপ্রিসিয়েশন হয়ে গেল, তার মানে আমরা কি লিখবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে লিখবো টু স্টক। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এমনি ইন জেনারেল আমরা যেটা বলি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট সম্পর্কে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে সেগুলোই আসে যেগুলো প্রতিষ্ঠানের পক্ষে লস, প্রতিষ্ঠানের পক্ষে যেগুলো লস ক্ষতিকারক বা কমে যায় সেইগুলো ডেবিট দিকে আসে। আর ক্রেডিট দিকে যেগুলো আসে সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেগুলো লাভজনক সেগুলো ক্রেডিট দিকে আসে। ধরা যাক মেশিনের দাম কমে গেল, প্ল্যান্টের দাম কমে গেল, তাহলে আমরা ডেবিটে করবো, লিখবো টু প্ল্যান্ট, টু প্ল্যান্ট 10,000, টু ফার্নিচার ফার্নিচার কমে গেল, টু ক্রেডিটর্স টু ক্রেডিটর্স মানে দেনা কমে গেল, টু ডেটর্স ব্যাড ডেট হলো, টু প্রভিশন টু প্রভিশন ফর ব্যাড ডেট, নতুন প্রভিশন তৈরি হলো, টু ডেটর্স ধরি 5,000 ব্যাড ডেট, টু প্রভিশন ফর ব্যাড ডেট ধরি 5,000। আচ্ছা এই দিকে আমাদের ক্রেডিট দিকে ধরো ক্রেডিটর্স কমে গেল, দেনা কমে গেল, লায়াবিলিটি কমে গেল, তাহলে লিখবো বাই ক্রেডিটর্স। কোন আনরেকর্ডেড অ্যাসেটস নতুন অ্যাসেটস তৈরি হলো, যদি থাকে, রেকর্ড হয়নি, এখন রেকর্ড করতে হবে, তাহলে বাই এমন হতে পারে যে অতিরিক্ত প্রভিশন হয়ে গেছে, সেই প্রভিশনটাকে এখন আমাদের রাইট আপ করতে হবে, বা প্রভিশনটা অতিরিক্ত হয়ে গেছে সেটাকে কমাতে হবে, তাহলে আমরা লিখবো বাই প্রভিশন। যদি স্টকের দাম কমে যায়, স্টক যদি কমে যায়, তাহলে টু স্টক প্রতিষ্ঠানের পক্ষে ক্ষতি, যদি কোনো লায়াবিলিটি আনরেকর্ডেড থাকে, এখন তৈরি হয়েছে সেই লায়াবিলিটিটা, তাহলে আমাদের হিসাব রাখতে হবে, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট হবে। যে ধরা যাক ক্লেম ফর ড্যামেজেস তৈরি হয়েছে, বা আউটস্ট্যান্ডিং রিপেয়ারের বিল আছে, বা ক্লেম ফর ড্যামেজেস নতুন তৈরি হয়েছে, তাহলে সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে হবে। আমরা লিখি টু ক্লেম ফর ড্যামেজেস,
ক্লেম ফর ড্যামেজেস। এছাড়া রিভ্যালুয়েশনে আরো কিছু টুকটাক আসতে পারে। তো সব মিলিয়ে আমরা দেখি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের পজিশনটা কি দাঁড়ালো। ক্রেডিটে হয়েছে 20, 20, 40, 10, 50, আর ডেবিটে হয়েছে 10, 10, 20, 10, 30, 10, 40, 10, 50, 10, 60। অর্থাৎ ডেবিট বেশি, ক্রেডিট কম। আমি একটুখানি পাল্টে দিই, আরেকটা এক্সাম্পল নিই, আরেকটা অ্যাডিশন করি। সেটা হচ্ছে ধরা যাক বিল্ডিং এর দাম বাড়লো, বিল্ডিং এর দাম বেড়ে গেল। তাহলে বিল্ডিং এর দাম যদি বেড়ে যায়, ধরা যাক বিল্ডিং এর দাম বাড়লো 40,000 টাকা। বিল্ডিং এর দাম 40,000 টাকা বাড়লো। এক্ষেত্রে আমি একটা কথা বলি, একটা কথা মনে রাখতে হবে আমাদের, যদি প্রশ্নপত্রে টু বা অ্যাট থাকে তাহলে আমরা ডিফারেন্সটা রিভ্যালুয়েশনে এফেক্ট দেব, আর যদি বাই বলে দেয়া থাকে তাহলে ওই অ্যামাউন্টই রিভ্যালুয়েশনে এফেক্ট পাবে। যেমন বিল্ডিং রিভ্যালুড অ্যাট, স্টক রিভ্যালুড টু, স্টক রিভ্যালুড বাই। যদি বাই বলা হয় তাহলে ওই অ্যামাউন্টটাই রিভ্যালুয়েশন এফেক্ট পাবে। টু বা অ্যাড বললে মাইনাস অর্থাৎ বিয়োগ ফলটা এফেক্ট পাবে। আমরা এখন থেকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা জাস্ট একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের প্রোফর্মা দেখলাম কিভাবে হয়, কিভাবে লাভ ক্ষতি বেরোয়। আমরা প্রথমে দেখেছি যে ক্রেডিটরসের, আমরা প্রথমে দেখলাম যে ক্রেডিটরসটা কমে গেল, লাইবিলিটি কমে গেল, তাহলে ক্রেডিটরস রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিলাম, এটা আমাদের লাভ। আচ্ছা, কোন নতুন অ্যাসেটস তৈরি হলো, আনরেকর্ডেড অ্যাসেট, এটাও প্রতিষ্ঠানের পক্ষে ভালো। তাহলে 20,000 টাকা আনরেকর্ডেড অ্যাসেটস। যদি প্রভিশন বেশি হয়ে থাকে, প্রভিশনটাকে যদি কমাতে হয়, তাহলে বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট 10,000 টাকা। আচ্ছা, বিল্ডিং এর দাম যদি বেড়ে যায় তাহলে বাই বিল্ডিং 40,000, এটাও প্রতিষ্ঠানের পক্ষে ভালো, শুভ, লাভজনক। আচ্ছা, ডেবিট দিকে দেখি, প্ল্যান্টের দাম কমে গেছে, প্রতিষ্ঠানের পক্ষে ভালো নয়, প্রতিষ্ঠানের লস, টু প্ল্যান্ট ডেবিট হলো। ফার্নিচার কমে গেল, মানে ফার্নিচার প্রতিষ্ঠানের পক্ষে ভালো নয়, প্রতিষ্ঠানের পক্ষে ক্ষতি, টু ফার্নিচার করলাম। আচ্ছা, লায়াবিলিটি যদি বাড়ে সেটাও প্রতিষ্ঠানের পক্ষে ভালো নয়, সেই জন্য ক্ষতি হলো, সেই জন্য টু ক্রেডিটরস হলো। আচ্ছা, ব্যাড ডেট হয়ে গেল, এটাও ডেবিট হবে। প্রভিশন ফর ডাউটফুল নতুন তৈরি হলো, নিউ, তাহলে এটা ডেবিট হবে। স্টকের দাম যদি কমে যায় তাহলে স্টক টু স্টক ডেবিট হবে। আর নতুন যদি কোনো লায়াবিলিটি তৈরি হয়, যেমন ক্লেম ফর ড্যামেজেস, হ্যাঁ, আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার, আরেকটা ধরি, আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার লিখি, টু আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার। ধরা যাক এটা 5,000 টাকা। তারপর দেখি ডেবিট ক্রেডিটের পজিশনটা কি দাঁড়ালো। আমাদের ক্রেডিটে হলো 20, 20, 40, 10, 50, 40, 90,000, তাহলে 90,000 ক্রেডিট টোটাল। ক্রেডিট টোটাল থেকে ডেবিট টোটাল আমরা বিয়োগ করি, 10, 10, 20, 10, 30, 10, 40, 10, 50, 10, 60, আর 5 এ 65, 65। তাহলে 65 যদি হয়, 90 থেকে 65 বিয়োগ করলে কত হয়? 90 থেকে 65,000 আমরা বিয়োগ করব, 65,000 ডেবিট আর 90,000 টাকা ক্রেডিট, বিয়োগ করলে কত হয়? বিয়োগ ফল হয় 25,000 টাকা। অর্থাৎ 25,000 টাকা অংশীদারি প্রতিষ্ঠানের রিভ্যালুয়েশন জনিত লাভ। এই রিভ্যালুয়েশন জনিত লাভ, এই প্রফিট অন রিভ্যালুয়েশন,
এটা ওল্ড পার্টনাররা ভাগ করে নেবে ইন ওল্ড রেশিও। তাহলে আমরা এখানে লিখি 90,000। এই 25,000 টাকা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হবে। তাহলে লিখবো কি, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু কে কে ভাগ করে নেবে। ধরা যাক ওল্ড পার্টনার ছিল এ আর বি, তাহলে এ বি ইকুয়ালি যদি ভাগ করে তাহলে এ পাবে কত, এ পাবে 12,500, বি পাবে 12,500। তাহলে আমরা কি দেখলাম, যে রিভ্যালুয়েশন করার ফলে, সম্পত্তি এবং তার রিভ্যালুয়েশনের ফলে যে লাভ হলো, সেই লাভটা ওল্ড পার্টনাররা, রেশিও যদি বলা না থাকে ইকুয়ালি, রেশিও ধরা হলো, রেশিও কিছু বলা নেই, এমনি ফিগার, ইমাজিনারি ফিগার নিয়েছি, অতএব রেশিওটা হাফ হাফ করে নিলাম, ইকুয়াল পার্টনার ধরলাম। তাহলে এ পেল 12,500, বি পেল 12,500। ঠিক রিভার্স কেস হলো, ধরা যাক এই দিকটা ডেবিটটা বেশি, মানে আমার প্রতিষ্ঠানের পক্ষে খারাপটা বেশি, মানে ক্ষতিটা বেশি, আর ক্রেডিটটা কম। তাহলে ডেবিট টোটাল বেশি হলো, ক্রেডিট টোটাল যদি কম হয়, ঠিক বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ লস অন রিভ্যালুয়েশন তৈরি হবে। সেক্ষেত্রে কি হবে, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এ বি লিখে আমরা লসটাকে ভাগ করে দেবো। আমরা পরবর্তী ক্ষেত্রে, পরবর্তী দিনে আমরা অ্যাডমিশন অফ পার্টনারের একটা টোটাল অঙ্ক দেব। টোটাল অঙ্ক দিয়ে সেই অঙ্ক থেকে কিভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হয়, রিভ্যালুয়েশনের পরে কিভাবে ক্যাপিটাল অ্যাকাউন্টস তৈরি করতে হয়, কিভাবে ব্যালেন্স শিট তৈরি করতে হয়, টোটাল অ্যাকাউন্টসটাকে আমরা এর পরের অঙ্কতে একটা ফিগার নিয়ে আমরা অঙ্কটা সলিউশন করে দেখাবো।